স্বাগতম সবাইকে। আমরা আজকে তরঙ্গ চ্যাপ্টারের আরেকটা গুরুত্বপূর্ণ অংশে যাচ্ছি, সেটা হচ্ছে লম্বিক তরঙ্গ হোক বা অনুদৈর্ঘ্য তরঙ্গ হোক। আমরা জানি যে মূল বিষয়টা হচ্ছে তারা যে সমীকরণ মেনে চলে, সরল ছন্দিত স্পন্দন জনিত আলোড়ন বা আন্দোলনটাই তো তরঙ্গ। এখন মাধ্যমের মধ্য দিয়ে সঞ্চালনের সময় অবশ্যই সেখানে চাপের পরিবর্তন হয়, চাপ বণ্টিত হয়, ডিস্ট্রিবিউটেড হয়। তো এটা কিভাবে হয় সেই জিনিসটা একটু আমরা দেখব। আর তোমাদেরকে আমি বারবার একটা কথা বলে আসছি শুরু থেকেই, যে আমি সবিস্তারে সবকিছু এরকম বিস্তারিত কেন পড়াই। তার কারণ হলো তোমরা অনার্স স্টুডেন্ট, তোমরা এসএসসি বা ইন্টারমিডিয়েটে পড়ো না। এই সাবজেক্টের উপরে তোমাকে একটা স্পেশালাইজেশন অর্জন করতে হবে ভবিষ্যতে। তাহলে এই সাবজেক্টের মধ্যে কন্টেন্টস যা রয়েছে, যেভাবে তোমাকে সিলেবাস দেওয়া হয়েছে, তোমার উচিত সেটা অন্তত কাজ করা বা সেই কনসেপ্ট গুলো ক্লিয়ার করে নেওয়া আর প্র্যাকটিস করা। প্র্যাকটিস করলে কি হবে, আসলে বিশ্ববিদ্যালয় লেভেলের পরীক্ষার যে প্রশ্নগুলো হয় সেটা তো প্রত্যেক বছরই প্রশ্ন মডারেট করা হয়, পরীক্ষা কমিটির থাকে আলাদা। তো সত্যিকার অর্থে এই বছর পরীক্ষায় কোন প্রশ্নটা আসতে পারে এটা ধারণা করাটা খুব মুশকিল, বা আমি বলবো সেটা উচিতও না। তার কারণ হচ্ছে আমার দায়িত্ব হলো সিলেবাস শেষ করা, সিলেবাসটা ভালো করে বুঝে শিখে না। তাহলে পরীক্ষাতে তো সিলেবাসের মধ্যেই প্রশ্ন আসবে। আর তোমাদের আমি যতটুকু দেখেছি, তোমাদের রিকমেন্ডেড যে টেক্সট বইগুলো রয়েছে বাজারে, তোমরা যেগুলো পড়ছো বাংলা মিডিয়ামে, যে বিভিন্ন প্রফেসর লিখেছেন এবং ভালোই লিখেছেন, এবং তোমাদের জন্য বইগুলো যথেষ্ট। তাহলে তোমরা একটু সেগুলো ভালো করে আত্মস্থ করতে হবে, এবং সবচেয়ে বড় কথা হলো ফাংশনালি আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার করতে হবে। তাই কখনো মাথার মধ্যে এরকম চিন্তা আনা যাবে না যে এই 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 প্রশ্নগুলো পড়বো, বাকিগুলো বাদ দেবো। এই কাজটা করবে না। তার কারণ তোমরা লক্ষ্য করেছো প্রতি বছরই কিছু নতুন নতুন প্রশ্ন থাকে। তো যারা ভালো করতে চাও, ভালো করার জন্য তো সাজেশন করলে হবে না বাবা, এটা মাথায় রাখতে হবে। আর সাজেশন নির্ভর হব না বলেই তো আমরা এত কষ্ট করে এত দীর্ঘদিন যাবত বিস্তারিত পুরো সিলেবাসটা আমরা শিখছি, তাই না? তারপরে পরীক্ষার সময় হয়তো রিভিশন টাইম যখন কমে আসে, তখন আমরা খুব বেশিবার যে প্রশ্নগুলো আসছে তার উপর আমরা একটু বেশি ফোকাস করে যাই। তার মানে এই নয় যে একটা আনকমন প্রশ্ন আসলে আমি সেটা টাচ করতে পারবো না। তাহলে তো আমার লার্নিং লেভেলটা ঠিক হয়নি, লার্নিং এর মধ্যে সমস্যা আছে। ওই সমস্যাটা রাখা যাবে না, ঠিক আছে? মাথার মধ্যে থেকে ওই চিন্তাটা বাদ দাও। হ্যাঁ, আমি একটা চ্যাপ্টার পড়িয়ে দেওয়ার পরে তো তোমরা এক্সারসাইজ যে প্রশ্নগুলো দেওয়া আছে বিভিন্ন বছরে এসছে, সেগুলো তো তোমরা দেখছো যে তুমি সে প্রশ্নের উত্তর করতে পারো কিনা। যদি কোনো প্রশ্নের উত্তর বুঝতে অসুবিধা হয়, আমি তো রয়েছে, আমাকে জিজ্ঞেস করবো যে স্যার এই চ্যাপ্টারটা তো শেষ করা হলো, এখন এই প্রশ্নটার উত্তর কিভাবে করব। হয়ে গেল, ক্লিয়ার। কিন্তু আমি বিশ্বাস করি যে একটা টপিকের ভেতরে যদি আমরা ঢুকে যাই, ওই টপিক থেকে যতভাবেই প্রশ্ন করা হোক সেটা আমার নাগালের মধ্যে থাকবে। ঠিক আছে? এই জন্য মনস্তাত্ত্বিক ভাবে তোমাকে ওই জায়গা থেকে সরে আসতে হবে, যদি তুমি জ্ঞান অর্জন করতে চাও। তাহলে তুমি পরীক্ষাতেও ভালো করতে পারবে, সঠিকভাবে শিখতেও পারবে। এই যে এই জিনিসটা একটু মাথায় ক্লিয়ার করে রাখবে। আর মানসিক ভাবেও ওই চিন্তাটা মাথা থেকে বাদ দিতে হবে। তোমাকে ধরে নিতে হবে যে তোমার সবই তোমার শেখার জন্য দেওয়া হয়েছে। আর ভবিষ্যতে তুমি একজন পদার্থবিজ্ঞান বিষয়ে একজন এক্সপার্ট হবে। তাহলে তোমাকে ফাঁকি দিলে চলবে না। বরং এই বিশাল সিলেবাসটা কিভাবে মাথায় রাখতে হয়, যে কৌশলগুলো আমি শেখাচ্ছি, কৌশলগুলো ভালো করে শিখ। কেমন? বুঝতে পেরেছো আমার কথা? জি এখন আমরা স্যার। পড়ছি লম্বিক তরঙ্গ বা অনুদৈর্ঘ্য তরঙ্গের চাপ বন্টন। আমি এটা একটু বোর্ডে করে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে চাপ বন্টনটা আসলে কি, বা সেটা দ্বারা আমরা কি বোঝাচ্ছি, তাই না?
আমরা যদি একটু মনে করার চেষ্টা করি, প্রথমে আমি লিখছি, দেখো। তরঙ্গে চাপ বন্টন বা ডিস্ট্রিবিউশন অফ প্রেসার ইন ওয়েভ। আমরা সরণ এবং সময়ের সাথে যে তরঙ্গটা দেখিয়েছিলাম, এটা হচ্ছে কণার সরণ ওয়াই, তার এক্স অক্ষ বরাবর হচ্ছে টাইম। তাহলে একটা পূর্ণ তরঙ্গ যদি আমরা ড্র করি, সেটা হয় এরকম, এভাবে করে যাচ্ছে। তো তুমি ভালো করে লক্ষ্য করো, সরলচন্দ্রিত স্পন্দনের যে ধর্ম, কণাটা যেদিকে যায় সে তার বিপরীত দিকে আসতে চায়, এই জন্য সরণ সর্বদাই ত্বরণের, ত্বরণ সর্বদাই সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী হয়। যেমন এই পর্যন্ত সে ডাউনওয়ার্ড, এখান থেকে আবার আপওয়ার্ড। একটা সরল দোলকের কথা চিন্তা করো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। একটা সরল দোলক যখন বাঁ দিক থেকে তুমি ডান দিকে, মাঝখান থেকে যখন ডান দিকে যায়, তখন সে বাঁ দিকে আসতে চায়, এই কারণে সে একসময় থেমে যায়। তাহলে থেমে যায় হচ্ছে সর্বোচ্চ বিস্তারের বিন্দুতে। তাহলে এই বিন্দুতে গেলে, এই টপ এই বিন্দুটাতে যখন যায়, তখন এখানে বেগ হচ্ছে শূন্য, আর ত্বরণ হচ্ছে সর্বোচ্চ, এবং সেটা নেগেটিভ, অর্থাৎ উল্টা দিকে। এই হলো তোমার কণার ক্ষেত্রে। আমরা কি এটাকে আসলে ভি বলবো, না এটাকে ইউ বলি? তরঙ্গ কণার বেগকে ইউ বলি। তাহলে অবশ্যই এই যে মাধ্যমের উপরে কণার গতিশীলতার কারণে যে চাপ সৃষ্টি হচ্ছে, সেই চাপেরও কিন্তু একটা পরিবর্তন প্রতি বিন্দুতে বিন্দুতে হচ্ছে। এবার আমরা দেখি সেই বন্টনটা কিভাবে হয়। ধরো যে কোনো একটা তরঙ্গের সমীকরণ আমরা জানি, এ সাইন ওয়াই পাই বাই ল্যামডা ইন্টু ভিটি মাইনাস এক্স। ভিটা হচ্ছে তরঙ্গ বেগ বা দশা বেগ, আর ওয়াই হচ্ছে কণার সরণ। তাহলে কণার বেগ যদি আমরা বের করতে চাই, তাহলে সরণের হারকে বলা হয় বেগ। তাহলে ডি ওয়াই বাই ডিটি, এবং সেটার মান হচ্ছে, গতদিন আমি ডিফারেন্সিয়েশন করে দেখিয়েছিলাম, সে অনুযায়ী যদি আমরা করি, তাহলে এখানে আসছে টোয়াইস পাই ভি বাই ল্যামডা, টোয়াইস পাই ভি বাই ল্যামডা, তারপর হচ্ছে কস, ও এ আছে এখানে, এ কস টোয়াইস পাই বাই ল্যামডা ইন্টু ভিটি মাইনাস এক্স। এটা আমরা গতদিন ডিফারেন্সিয়েশন কিভাবে হয় সেটা করে দেখিয়েছিলাম তোমাদেরকে, অবশ্য মনে থাকা উচিত। এখন দেখো, তরঙ্গ সঞ্চালনের দরুন যে মাধ্যমের যে স্তর সংকোচন অথবা প্রসারণ ঘটে, অর্থাৎ মাধ্যমের যে বিকৃতি ঘটে, সেটাকে আমরা ওয়াই ডিরেকশন এবং এক্স ডিরেকশনের সাহায্যে এভাবে লিখতে পারি। মাধ্যমের বিকৃতি হচ্ছে, মাধ্যমের বিকৃতি অর্থাৎ এক্স এর সাপেক্ষে ওয়াই এর যে পরিবর্তনের হার, এটাই মাধ্যমের বিকৃতি হিসেবে আমরা দেখতে পারি। আবার ডিওয়াই বাই ডিএক্স দিয়ে আমরা প্রকাশ করতে পারি। যদি প্রসারণ হয়, তাহলে ডিওয়াই বাই ডিএক্স ধনাত্মক। যদি সংকোচন হয়, তাহলে ডিওয়াই বাই ডিএক্স ঋণাত্মক হবে। তাহলে সুতরাং মাধ্যমের স্থিতিস্থাপক গুণাঙ্ক, স্থিতিস্থাপক গুণাঙ্ক যদি আমি কে বলি, তাহলে কে ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার পীড়ন বাই বিকৃতি। পীড়ন মানে হচ্ছে চাপের পরিবর্তন। তাহলে পীড়ন বাই বিকৃতি মানে চাপের পরিবর্তন, চাপের পরিবর্তন। আর এই ক্ষেত্রে হচ্ছে আয়তন গুণাঙ্ক, সেজন্য এখানে আমি লিখতে হবে আয়তন বিকৃতি, আয়তন বিকৃতি। এখন একটা জিনিস খেয়াল করতে হবে, ওর কিন্তু ওয়াই বরাবর এক্স বরাবর তার দৈর্ঘ্যের পরিবর্তন হচ্ছে। আর তোমার আয়তনটাকে তুমি যদি এ ডিএক্স বলো বা
এভাবে প্রকাশ করো যে হ্যাঁ, এই অঞ্চলটার ক্ষেত্রফল হচ্ছে এ, তার সঙ্গে তার দৈর্ঘ্য বরাবর পরিবর্তন হচ্ছে ডিএক্স, তাহলে আসলে আয়তন বিকৃতি ইকুইভ্যালেন্ট টু ডিওয়াই বাই ডিএক্স হয়, কারণ এটা কমন থাকে। অর্থাৎ আয়তন ছিল মনে করো এ ডিএক্স, এখন হয়েছে এ ডি ওয়াই। তাহলে তুমি যদি পরিবর্তনটা বের করতে চাও, অর্থাৎ আম, কি বলে, আয়তনের সামান্য পরিবর্তন ডিভাইডেড বাই আদি আয়তন, তো সামান্য পরিবর্তন ডিভাইডেড বাই আদি আয়তন যদি আমি করি, তাহলে দেখো কি হয়, এ ডিএক্স আসলে এটা থাকে না, এ ডি ওয়াই বাই ডিএক্স টাই থাকে আয়তন বিকৃতির আহ, পরিমাণ হিসেবে আমরা ডি ওয়াই বাই ডিএক্স টি রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে কি দাঁড়াচ্ছে বিষয়টা দেখো, মাইনাস ডিপি ডিভাইডেড বাই ডি ওয়াই বাই ডি এক্স। কেমন? তাহলে সংকোচনের ক্ষেত্রে যখন সংকোচন হচ্ছে তখন ধরো আহ চাপ বাড়ছে, আর যখন প্রসারিত হচ্ছে তখন চাপ কমছে। তাহলে আলটিমেটলি ডিওয়াই বাই ডিএক্স এর সাথে ডিপি এর রিলেশনটা হচ্ছে পরস্পর বিপরীত, এই জন্য একটা নেগেটিভ সাইন চলে আসছে সামনে। ডিওয়াই বাই ডিএক্স বেশি হলে ডিপি এর পরিমাণটা কমে যাচ্ছে, আবার ডিওয়াই বাই ডিএক্স এর পরিমাণ কম হলে অর্থাৎ সংকোচন হলে ডিপি এর পরিমাণ হচ্ছে বেশি। তাহলে সেক্ষেত্রে তাদের রিলেশনের ধরনটা হচ্ছে পরস্পর বিপরীত। তাহলে আমরা যদি বিষয়টাকে এভাবে একটু দেখি, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কি পেয়েছি, কি পাই আমরা একটু দেখি তো। ওই যে ওয়াই ইকুয়াল টু যা ছিল ওটার যদি ডিওয়াই বাই ডিএক্স বের করি আমরা, তাহলে ওই ডিফারেন্সিয়েশনটা একই রকম হবে, শুধু তফাৎ হচ্ছে এখন এক্স এর সাপেক্ষে করছে। তাহলে আসবে মাইনাস ওয়াইস পাই এ বাই ল্যামডা, গত লেকচারে দেখো এটা করে দেওয়া আছে আমার, কজ ওয়াইস পাই বাই ল্যামডা ইন্টু বিটি মাইনাস এক্স, এ হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স এর রাশি। কেমন? তাহলে সুতরাং আমরা এই যে এখান থেকে পাই, এই জায়গাটা থেকে তাকাও, এখান থেকে আমরা পাই হলো ডিপি ইজ ইকুয়াল টু, আমরা পাই মাইনাস কে ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। এই ডিওয়াই বাই ডিএক্স এর সাথে কে যদি আমি যোগ করি, মাইনাস সাইনটা নিই, তাহলে আসছে সুতরাং ডিপি ইজ ইকুয়াল টু আমি পাচ্ছি মাইনাস কে ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, অর্থাৎ মাইনাস মাইনাস প্লাস টোয়াইস পাই কে এ বাই ল্যামডা কজ টোয়াইস পাই বাই ল্যামডা ইন্টু বিটি মাইনাস এক্স। এখন তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখো, এটা হচ্ছে তরঙ্গের চাপের সমীকরণ, বা আমরা এভাবে বলতে পারি প্রেসার ওয়েভ ইকুয়েশন, বা আহ, চাপ তরঙ্গের সমীকরণ। এটা হচ্ছে চাপ তরঙ্গের সমীকরণ। চাপ তরঙ্গের, কেননা তোমার চাপটাও কিন্তু তরঙ্গাকারেই পরিবর্তিত হচ্ছে, এই পরিবর্তনের ধরন অনুযায়ী তোমার চাপ পরিবর্তন হবে। তাহলে সেটা কোনো কনস্ট্যান্ট কোয়ান্টিটি নয়, সেটাও পিরিয়ডিক্যালি ভ্যারি করছে। কেমন? এই হলো কথা। তা একটু কম্পেয়ার করে দেখো তো, আমরা যদি একটু লক্ষ্য করি যে আহ, আগের সমীকরণটাতে আমরা পেয়েছিলাম ইউ ইজ ইকুয়াল টু, পেয়েছিলাম কি, টোয়াইস পাই ভি এ বাই ল্যামডা কস টোয়াইস পাই বাই ল্যামডা ইন্টু বিটি মাইনাস এক্স। এটা ছিল ডি ওয়াই বাই ডিটি এর মান। আর তার সঙ্গে রিলেশন যদি আমি এখানে টানি, তাহলে একটু করে লক্ষ্য করো তুমি, টোয়াইস পাই কে আছে এখানে, এখানে নাই, কিন্তু টোয়াইস পাই এ বাই ল্যামডা, এই টার্মটা কিন্তু কমন, এই টার্মটা কমন। তাহলে তুমি যদি ভাগ করো, অর্থাৎ ডিপি বাই ডি ডিপি বাই ইউ যদি তুমি নাও, তাহলে আমরা একটু দেখি, এই কর্নারে লিখছি দেখো,
ডিপি বাই ইউ মানে কি হচ্ছে, ডিপি কে এটা দিয়ে ভাগ করো। কোনটা? তাহলে ভাগ করলে টোয়াইস পাই বাই ল্যামডা, টোয়াইস পাই বাই ল্যামডা চলে গেল। কেমন? এ এ চলে গেল, কোসাইন টার্ম চলে গেল। তাহলে ডিপির জন্য উপরে থাকলো শুধু কে, আর এইখানে থাকলো শুধু ভি। তার মানে কে বাই ভি। ঠিক কিনা? কথা বলছো না যে? ঠিক বললাম কিনা? জি স্যার, তুমি ঠিক। যদি এই সমীকরণটাকে এই সমীকরণটাকে এটা দিয়ে ভাগ করো, ইউ দিয়ে ভাগ করো, তাহলে এটাকে মনে মনে নিচে বসিয়ে দাও। টোয়াইস পাই বাই ল্যামডা, টোয়াইস পাই বাই ল্যামডা চলে গেল, এ এ চলে গেল, উপরে থাকলো কে, নিচে চলে আসলো ভি, বাকি সব একই রাশি। তাহলে ডিপি বাই ইউ ইজ ইকুয়াল টু কে বাই ভি। অর্থাৎ অর্থাৎ ডিপি ইজ ইকুয়াল টু কে বাই ভি ইউ, অর্থাৎ কে বাই ভি ইন্টু ডি ওয়াই বাই ডিটি, রাইট? ঠিক কিনা? জি স্যার। এখন দেখো, তাহলে ডি ওয়াই বাই ডিটি যদি জিরো হয়, ডিপি এর পরিমাণ জিরো। ডি ওয়াই বাই ডিটি যদি জিরো হয়, তাহলে ডিপি ইকুয়াল টু জিরো হবে না? তাহলে ডি ওয়াই বাই ডিটি ইকুয়াল টু জিরো হবে কোথায়? এই যে, যদি ওয়াই ইকুয়াল টু এ হয়, অর্থাৎ সর্বোচ্চ বিস্তারের পয়েন্টে হয়, তাহলে সর্বোচ্চ হবে। আর যদি ডি ওয়াই বাই ডিটি এর মান সর্বোচ্চ হয়, তাহলে ডিপি এর মানও সর্বোচ্চ হবে। কিন্তু সেটা সংকোচন নির্দেশ করবে। এইভাবেই চাপের বন্টন হয় একেবারে। আমরা যদি চাপটাকে তাহলে একটু গ্রাফিক্যালি বুঝতে চাই, তাহলে এভাবে দেখাতে পারি। চাপটাকে তো আমরা নেগেটিভ বলছি না, আমরা এটা তরঙ্গের সাথে তার পরিবর্তনটাকে এদিকে মনে করি টাইম, এইদিকে চাপের পরিবর্তন। এইভাবে দেখ, এখানে আমরা একটা কনস্ট্যান্ট ভ্যালু ধরলাম চাপের, পি নট। তাহলে তার চেয়ে বাড়বে কমবে, বাড়বে কমবে। তো আমরা গ্রাফটাকে একটু এভাবে দেখাই। এই রিজিয়নটাতে চাপের মানটা কমে গেল, আর এই রিজিয়নটাতে বাড়ছে, তাহলে এই অঞ্চলটাতে হচ্ছে সংকোচন, এই অঞ্চলটাতে হচ্ছে প্রসারণ, এই অঞ্চলটাতে আবার সংকোচন। তার মানে এটাকে যদি আমি বলি 1/4, অর্থাৎ T/4, এখান থেকে এইটুকু T/2 হলে তাহলে এইটা হবে প্রাইস T/4, এরকম জায়গাতে হবে T/2, এখানে গিয়ে মনে করো T। তাহলে মাঝখানে জায়গাটাতে প্রসারণ হচ্ছে, আর দুই প্রান্তে আমরা পাচ্ছি সংকোচন। অ্যাকচুয়ালি বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে, তুমি যদি এটাকে এক্সটেন্ড করো, দেখো, তাহলে এটা ঘুরে আসা পর্যন্ত এটা হচ্ছে সংকোচন, এরপর হচ্ছে প্রসারণ, রিল্যাক্স। জিনিসটা হচ্ছে এই। তাহলে যখন চাপের পরিমাণটা বাড়ছে, চাপের পরিবর্তনটা যখন মানে পজিটিভ হচ্ছে বা বাড়ছে, আমি বলবো বাড়ছে, চাপ বাড়ছে, তার মানে মাধ্যমের সংকোচন হচ্ছে। আর চাপ যখন রিল্যাক্স হচ্ছে, কমে যাচ্ছে, তখন মাধ্যমে প্রসারণ হচ্ছে। এই জন্য এটা সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ,
এইভাবে যাবো। ক্লিয়ার? জি স্যার। এবার আসো আরেকটা টপিক, সেটা হলো অগ্রগামী তরঙ্গের শক্তি। আসলে শক্তি যে এই যে আমরা একটু লিখি, একটু আগে আমরা দেখলাম যে এখানে প্রেসারের যেমন একটা ডিস্ট্রিবিউশন হয়, অর্থাৎ প্রেসারটা আসে থেকে অ্যাকচুয়ালি মাধ্যমের মধ্যে প্রতি একক ক্ষেত্রফলে একটা বল কাজ না করলে তো আর প্রেসারের প্রশ্ন আসছে না, তাই না? বল ছাড়া কি প্রেসার হয়? বল ছাড়া প্রেসার হয় নাকি? না স্যার। না স্যার। তাহলে যখন তার ডিস্টেন্স অর্থাৎ সাম্যাবস্থান থেকে কোনো কণা যখন স্পন্দিত হয়, তার সরণের সাথে সাথে তার উপরে যে বল কাজ করে, আমরা জানি যে আসলে সরল সন্ধিত স্পন্দনের ক্ষেত্রে বলটা কাজ করে মূলত, যেহেতু ত্বরণটা বিপরীতমুখী, তো বলটাও আসলে বিপরীতমুখী হয়, অর্থাৎ সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী হয়। তাহলে এমত অবস্থায় যদি আমরা চিন্তা করি যে কাজের পরিমাণ বের করব, তাহলে সামান্য পরিমাণ ডিস্টেন্স ডিওয়াই এর জন্য যদি সম্পাদিত কাজ এফ ডিওয়াই, ইট উইল বি নেগেটিভ এফ। তাহলে এইটা হচ্ছে স্মল পরিমাণ ডিস্টেন্স ডিওয়াই ট্রাভেল করার জন্য কণার উপরে সম্পাদিত কাজের কথা। এখন ধরো মাধ্যমের ঘনত্ব আছে, তারপরে সরণ তো আমরা জানি। তো তাহলে সরণের পরিমাণ আমরা ডিওয়াই ধরেছি। তাহলে একক আয়তনে সম্পাদিত কাজ হবে মাইনাস এফ ডি ওয়াই ডিভাইডেড বাই আয়তন। কেমন? মাইনাস এফ ডি ওয়াই ডিভাইডেড বাই আই। তো তা যদি হয় তাহলে আমরা, আচ্ছা মাইনাস ঠিক আছে, আহ, বল মানে তো ভর গুণ ত্বরণ, ওটা আমরা বলের ধরনের জন্য মাইনাস লিখেছি না। এখন যদি পরিমাণের দিকে যাই, তাহলে ভর গুণ ত্বরণ ডিভাইডেড বাই আয়তন ইন্টু ডি ওয়াই, তাই তো? বিষয়টা দেখাচ্ছে এরকম। তাহলে ভর গুণ ত্বরণ ইন্টু ডি ওয়াই, বা আচ্ছা মাইনাসটা থাক, মাইনাস একটু রেখেই দিই, নাহলে কনফিউশনে পড়বো। ভর গুণ ত্বরণ ডিভাইডেড বাই আয়তন। এখন একটা জিনিস লক্ষ্য করো তো, ভর বাই আয়তন মানে কি? ভর বাই আয়তন মানে ঘনত্ব ইন্টু ত্বরণ ইন্টু ডিওয়াই। ঠিক, এটা ত্বরণ, এফ দিয়ে ত্বরণ বুঝিয়েছি। আর ভর বাই আয়তন মানে হচ্ছে ঘনত্ব, রো। আমি তো জি মুখে স্যার। বলছি, তুমি পিডিএফ তো পাচ্ছ। ইন্টু ডিওয়াই, জাস্ট এখানে আমি সিম্বল গুলো ইউজ করেছি। এখন গতদিন আমরা ত্বরণের রাশিমালা বের করেছিলাম, মনে পড়ে? ত্বরণের রাশিমালাটা মনে করো। কিন্তু ত্বরণ, বেগ ত্বরণ বের করে দেখালাম না? কিরে, কথা বলো না কেন? তোমরা যদি এইভাবে করো তাহলে তো মানে মাথা খারাপ হয়ে যাবে। তোমরা টোটালি যদি লেখাপড়া না করো বাবা, তাহলে তো মুশকিল। হ্যাঁ, মুশকিল না? জি স্যার। আমি গতদিন তোমাদেরকে এটা একদম ডেরিভেশন করে দেখালাম না? তারপর আমি হ্যাঁ স্যার। এটাও দিয়ে দিয়েছি। তাহলে কথা বলছো না কেন? কিন্তু ত্বরণ এফ এর রাশিমালা হচ্ছে, ওইটা মনে হয় বইয়ের মধ্যে দেখো, 5.17 সমীকরণ ছিল, মাইনাস 4 পাই স্কোয়ার ভি স্কোয়ার ডিভাইডেড বাই ল্যামডা স্কোয়ার
ওয়াই। এটা ছিল ত্বরণের রাশিমালা, এবং আমরা বলেছিলাম যে ত্বরণ যখন ম্যাক্সিমাম হবে, ওয়াই ইকুয়াল টু এ হলে ত্বরণ ম্যাক্সিমাম হবে। অর্থাৎ এই বিন্দুতে হচ্ছে ত্বরণ ম্যাক্সিমাম, এখানে ত্বরণ ম্যাক্সিমাম, আর বেগ শূন্য। এই যে এই বিন্দুতে বেগ ম্যাক্সিমাম, একটু আগে আমি বলেছি তোমাকে। তাহলে এটা বসালে কি পাচ্ছি? সুতরাং আমরা কি পাই? একক আয়তনে সম্পাদিত কাজের পরিমাণ দাঁড়াচ্ছে গিয়ে, আমি একটা ক্যালকুলেশন ক্লিয়ার করে করে দিচ্ছি। এর কারণ হচ্ছে পরের গুলো তুমি করতে পারবে। তাহলে এখানে বসাও, শুধু রোটা ঢুকবে, ওয়াই ডি ওয়াই, মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে 4 পাই স্কোয়ার ভি স্কোয়ার এফ, সরি এফ তো আমরা মান বসাচ্ছি, 4 পাই স্কোয়ার ভি স্কোয়ার রো ডিভাইডেড বাই ল্যামডা স্কোয়ার ওয়াই ডি ওয়াই। ক্লিয়ার? জি স্যার। এখন এই যে একক আয়তনে সম্পাদিত কাজ আমরা বললাম, কেমন তাহলে? একক আয়তনে বিভব শক্তি যদি আমরা বের করতে চাই টোটাল, তাহলে আমাদের এটা ইন্টিগ্রেশন করতে হবে। অর্থাৎ আমরা ধরে নিচ্ছি যে সরণ জিরো অবস্থা থেকে যে কোনো পরিমাণ সরণ ওয়াই এর জন্য একক আয়তনে যে সম্পাদিত কাজ, সেটাকে আমরা একক আয়তনে বিভব শক্তি হিসেবে যদি সংজ্ঞায়িত করি, তাহলে আমি বলতে পারি সুতরাং একক আয়তনে, কারণ যে পরিমাণ কাজ সম্পাদিত হয়ে সঞ্চিত হলো সেটাই তো বিভব শক্তি। একক আয়তনে সম্পাদিত কাজকে আমরা, সম্পাদিত কাজের পরিমাণকে আমরা বিভব শক্তি হিসেবে যদি সঞ্চিত করি, তাহলে ধরো ইউ নাম দাও, ইউ ইজ ইকুয়াল টু, এটাকে ইন্টিগ্রেশন করবে। এখন এগুলো তো কনস্ট্যান্ট কোয়ান্টিটি, 4 পাই স্কোয়ার ভি স্কোয়ার রো ডিভাইডেড বাই ল্যামডা স্কোয়ার, ইন্টিগ্রেশন সাম্যাবস্থান হলে জিরো, আর যে কোনো ডিস্টেন্স ওয়াই হলে আমরা লিখতে পারি ওয়াই ডি ওয়াই। তাহলে আলটিমেটলি এটা তো যা তাই রয়ে গেল, 4 পাই স্কোয়ার ভি স্কোয়ার রো ডিভাইডেড বাই ল্যামডা স্কোয়ার। এখানে পাচ্ছি আমরা ওয়াই স্কোয়ার বাই টু, জিরো থেকে ওয়াই। তাহলে আলটিমেটলি থাকছে ওই টুটা নিচে চলে আসছে। তাহলে টু টু কেটে গেলে, অ্যাকচুয়ালি কিন্তু ওয়াই স্কোয়ার বাই টুই পাচ্ছি আমরা, টু টু কেটে গেলে এখানে পাচ্ছি টুয়াইস পাই স্কোয়ার ভি স্কোয়ার রো ডিভাইডেড বাই ডিভাইডেড বাই ল্যামডা স্কোয়ার, এখানে হচ্ছে পাই। এই হলো আমাদের মোটামুটি একক আয়তনের সঞ্চিত বিভব শক্তির রাশিটা। এখন দেখো, শুধু বিভব শক্তি কেন হবে? গতি শক্তিও তো হতে পারে। এখানে আরো একটা জিনিস, তুমি চাইলে কিন্তু ওয়াই স্কোয়ারের মান বসাতে পারো। তুমি ওয়াই এর মান কিভাবে বসাতে পারো দেখো, কিন্তু ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে এ সাইন টুয়াইস পাই বাই ল্যামডা ইন্টু ভিটি মাইনাস এক্স। বসাতে পারো? পারো কিনা? জি স্যার। তাহলে তুমি পাচ্ছ, সুতরাং ইউ ইজ ইকুয়াল টু, এটাকে এর মধ্যে ঢুকিয়ে দাও, তাহলে টুয়াইস পাই স্কোয়ার রো এ ভি এ স্কোয়ার, ওয়াই স্কোয়ার করলে কি হবে? ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার সাইন স্কোয়ার টুয়াইস পাই এত। তাহলে এ স্কোয়ার ভি স্কোয়ার, এ স্কোয়ার ভি স্কোয়ার ডিভাইডেড বাই ল্যামডা স্কোয়ার টুয়াইস পাই স্কোয়ার রো এ স্কোয়ার ভি স্কোয়ার ল্যামডা স্কোয়ার সাইন স্কোয়ার টুয়াইস পাই বাই ল্যামডা ইন্টু ভিটি মাইনাস এক্স। এটাকে একটা সমীকরণ নাম্বার দাও। এখন এখন আমরা বের করব গতিশক্তি। তো একক আয়তনের ভরকে বলা হয় ঘনত্ব। তাহলে গতিশক্তি একক আয়তনে, একক আয়তনে গতিশক্তি কে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, অর্থাৎ হাফ রো কি আসবে? ইউ স্কোয়ার। কণার কথা বলেছি আমরা। তাহলে ইউ এর ভ্যালু একটু আগে বের করেছি, কত? টুয়াইস পাই, মানে ডি ওয়াই বাই ডিটি ছিল, তাহলে টুয়াইস পাই এ ভি। একটু আগে বের করলাম না আমরা, কথা বলো না কেন? টুয়াইস পাই এ ভি ডিভাইডেড বাই
ল্যামডা cos twice pi by lambda into vt minus x এর স্কোয়ার। তাহলে আলটিমেটলি এখান থেকে কি পাচ্ছি আমরা? একটু কাটাছেড়া করলে হাফ, আর ওদিকে 4 হচ্ছে, তাহলে থাকছে টোয়াইস পাই স্কোয়ার এ স্কোয়ার ভি স্কোয়ার রো ডিভাইডেড বাই ল্যামডা স্কোয়ার ইন্টু কজ স্কোয়ার টোয়াইস পাই বাই ল্যামডা ইন্টু ভিটি মাইনাস এক্স। এটাকে তো 2 নম্বর সমীকরণ। তাহলে মোট শক্তি কি হবে? সুতরাং একক আয়তনে মোট শক্তি, মোট শক্তিকে তুমি যদি ই বলো, ই ইজ ইকুয়াল টু ইউ প্লাস কে। তাহলে দেখো এই টার্মটা কমন, তুমি লিখতে পারো টোয়াইস পাই স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার রো ডিভাইডেড বাই ল্যামডা স্কোয়ার ইন্টু কজ স্কোয়ার টোয়াইস পাই বাই ল্যামডা ইন্টু ভিটি মাইনাস এক্স প্লাস সাইন স্কোয়ার টোয়াইস পাই বাই ল্যামডা ইন্টু ভিটি মাইনাস এক্স। তাহলে এটা হচ্ছে 1। তাহলে কি থাকে? সুতরাং ই ইজ ইকুয়াল টু টোয়াইস পাই স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার রো ডিভাইডেড বাই ল্যামডা স্কোয়ার। ঠিক আছে, তুমি এখান থেকে আবার একটু কাজ করতে পারো, কিন্তু ভি ইজ ইকুয়াল টু এন ল্যামডা, এন যদি আমরা কম্পাঙ্ক ধরি, সুতরাং এন ইজ ইকুয়াল টু ভি বাই ল্যামডা। তার মানে সুতরাং এন স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই ল্যামডা স্কোয়ার। তাহলে এই ভি স্কোয়ার বাই ল্যামডা স্কোয়ারের পরিবর্তে এন স্কোয়ার লিখলে, অর আমরা লিখতে পারি এ ইজ ইকুয়াল টু টোয়াইস পাই স্কোয়ার এ স্কোয়ার রো এন স্কোয়ার। এই ভি বাই ল্যামডা হোল স্কোয়ারের পরিবর্তে এন স্কোয়ার লিখে দেবো। এখন তুমি একটু খেয়াল করে দেখো তো, শক্তির পরিমাণটা আসলে কনস্ট্যান্ট কিনা। এখানে কোনো চলক আছে? একটা পার্টিকুলার তরঙ্গের কম্পাঙ্ক যদি এন হয় তাহলে সেটা একটা কনস্ট্যান্ট, মাধ্যমের ঘনত্ব যদি রো হয় সেটা একটা কনস্ট্যান্ট, তরঙ্গের বিস্তার এ একটা কনস্ট্যান্ট, টোয়াইস পাই স্কোয়ার একটা কনস্ট্যান্ট। তাহলে একটা নির্দিষ্ট তরঙ্গের ক্ষেত্রে কি হবে? আরেকটা জিনিস দেখো, টোয়াইস পাই স্কোয়ার এ স্কোয়ার রো এন স্কোয়ার, এটা কিন্তু মোট শক্তি। তাহলে আমি যদি বলি গড়, গড় বিভব শক্তি, একক আয়তনে গড় বিভব শক্তি ইজ ইকুয়াল টু গড় গতিশক্তি ইজ ইকুয়াল টু পাই স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার, সরি ভি তো নাই, ভি তো আমরা চেঞ্জ করে দিয়েছি, এন স্কোয়ার পাই স্কোয়ার এ স্কোয়ার এন স্কোয়ার রো। তার মানে গড় গতিশক্তির পরিমাণও এত, গড় স্থিতিশক্তির পরিমাণও, তাহলে দুইটাকে যোগ করলে এটা। তার মানে হচ্ছে একক আয়তনে গড় গতিশক্তি এবং গড় বিভব শক্তি পরস্পর সমান, এবং সেটা হচ্ছে মোট শক্তির অর্ধেক। এই একক আয়তনে শক্তিকে, এটাই হচ্ছে শক্তি ঘনত্ব বা এনার্জি ডেন্সিটি, এটাই হচ্ছে শক্তি ঘনত্বের রাশিমালা। একক আয়তনের মোট শক্তিকে আমরা বলছি শক্তি ঘনত্ব বা এনার্জি ডেন্সিটি। তাহলে এক্সপ্রেশন ফর এনার্জি ডেন্সিটি বা একক আয়তনে শক্তির রাশিমালা, মোট শক্তির রাশিমালা।
তো এখন যদি তুমি দেখো, তুমি যদি আহ, দু একটা উদাহরণ দেখো বা এটাকে ব্যবহার করে, তুমি কিভাবে গাণিতিক সমস্যার সমাধান করতে পারো, যেটা পরীক্ষাতে প্রায়ই আসে। একটা থিওরি বুঝেছো কিনা সেটা গাণিতিক সমস্যা সলভ করতে গেলে তখন নিজের লেভেলটা বা নিজের আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা তখন ভালো করে অ্যাসেস করা যায়। দেখো, t=0 সময় একটি তরঙ্গ শ্রেণী বা ওয়েভ ট্রেইন এভাবে আমরা প্রকাশ করতে পারি। তরঙ্গের 2 সেকেন্ড পরে তরঙ্গের রূপটা কি হবে? তাহলে বলা হয়েছে at t=0 তরঙ্গটা হচ্ছে এরকম। তাহলে 2 সেকেন্ড পরে তরঙ্গটা কেমন হবে? আমরা যদি উপরের থিওরি গুলো ব্যবহার করি, দেখো, আমরা যদি ধরে নিই যে তরঙ্গের একটা স্ট্যান্ডার্ড সমীকরণ, সেটা ধরো আমরা এর আগেও পড়েছি vt-x বা vt+x হোয়াট এভার, তুমি ধরো এখানে যেহেতু এক্স এর আগে পজিটিভ সাইন আছে তাই আমরা vt+x ধরেছি। তাহলে t=0 তে এটার চেহারা দেওয়াচ্ছে এরকম, এ সাইন টোয়াইস পাই এক্স বাই ল্যামডা। এটাকে তুমি যদি এর সাথে তুলনা করো, তাহলে ল্যামডা এর জায়গাতে আছে 100, টোয়াইস পাই ঠিকই আছে, আর এর জায়গাতে আছে 4। তাহলে আমরা এই প্যারামিটার গুলোকে পেয়ে গেলাম, a=4, ল্যামডা=100 সেন্টিমিটার। এখন t=2 সেকেন্ড হলে তাহলে ভিটি এর মানটা কি দাঁড়াচ্ছে? আমরা তো এখানে অ্যাকচুয়ালি ভিটি এর এক্সপ্রেশনটা আমরা এখান থেকে বের করতে পারিনি, যদি t=0 তে ভি এখানে ছিলই না। এখন যদি আমরা t=2 সেকেন্ড ধরি, তাহলে ভিটি এর মানটা দাঁড়াচ্ছে এরকম, 1 মিনিট, ল্যামডা=100 এক্স বাই ল্যামডা টোয়াইস পাই এক্স বাই ল্যামডা। তাহলে a=4 সেন্টিমিটার, ল্যামডা=100 সেন্টিমিটার। আমাদেরকে কি বেগ দেওয়া আছে? হ্যাঁ, তরঙ্গের বেগ দেওয়া আছে 30 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে 2 সেকেন্ড পরে তার অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ ভিটি এর মান দাঁড়াচ্ছে 60 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমি লিখতে পারি 60/100 প্লাস এক্স বাই 100। কেমন? ওই যে টোয়াইস পাই বাই ল্যামডা, ল্যামডাটা ভিতরে নিয়ে গেলে ভিটি বাই ল্যামডা প্লাস এক্স বাই ল্যামডা। তাহলে এখানে থাকছে 0.6 প্লাস এক্স বাই 1। তাহলে 2 সেকেন্ড পরে তরঙ্গের রূপটা দাঁড়াবে। এভাবে একটু চিন্তা ভাবনা করে করে অঙ্কগুলো করতে পারবা, কিন্তু প্র্যাকটিস করতে হবে। সবগুলো একইভাবে দেওয়া আছে, আদি দশা, দশার পার্থক্য, তারপরে অ্যাকচুয়ালি তীব্রতার রাশিমালা আমরা অনেকটা বের করেই ফেলেছি, তোমরা এখন দেখলে বুঝতে পারবে। তীব্রতার রাশিমালাটা কিছুই না, শক্তি ঘনত্ব ইন্টু তরঙ্গ বেগ। শক্তি ঘনত্ব আমরা একটু আগে বের করেছি, টোয়াইস পাই স্কোয়ার এ স্কোয়ার এন স্কোয়ার রো, তার সঙ্গে বেগটা গুণ করো, তাহলে আমরা পেয়ে যাব তার তীব্রতার রাশিমালা, অর্থাৎ I= শক্তি ঘনত্ব ইন্টু তরঙ্গ বেগ। তবে যদি এটা প্রতিপাদন করতে বলে তাহলে কিন্তু শক্তি ঘনত্বটা রাশিমালা বের করে দেখাতে হবে, আমি যেভাবে বের করে দেখিয়েছি। তদ রিলেটেড প্রবলেম গুলো সলভ করবা। তারপরে আসো তরঙ্গের উপরিপাতন নীতি, এটা তোমরা সুপারপজিশন প্রিন্সিপাল এর আগেও পড়েছো ইন্টারমিডিয়েটে। আমি এখানে আরেকটু বলি তোমাদের, সেটা হলো যখন দুটো তরঙ্গ কোনো বিন্দুতে পরস্পর উপরিপাতিত হয় তখন তাদের রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট অফ দ্য পার্টিকেল হবে তরঙ্গদ্বয়ের কারণে তার যে সরণ, সেই সরণের বীজগাণিতিক সমষ্টির বা ভেক্টর সমষ্টির সমান। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, তারা একই ফেজে মিলিত হতে পারে, পরস্পর উল্টাও হতে পারে। যদি তারা একদম সমদশায় পরিপাতিত হয় তখন হবে দুইটার যোগফল প্লাস, আর যদি বিপরীত হয় তাহলে তার দুজনের সাবট্রাকশনের সমান। এই জন্য লেখার সময় আমরা লিখি y1 প্লাস মাইনাস y2। কিন্তু এখানে আরেকটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হলো, শুনতে পাচ্ছ আমাকে? শোনা যাচ্ছে? তরঙ্গদ্বয় যদি সমদশায় মিলিত হয় তাহলে হবে y1 প্লাস y2, আর যদি বিপরীত দশা হয় তাহলে y1 ডিফারেন্স টু y2।
এখন আমরা যদি ভেক্টর ফর্মে লিখি, ওয়াই ভেক্টর ইজ ইকুয়াল টু, তাহলে ওয়াই 1 ভেক্টর প্লাস ওয়াই 2 ভেক্টর লিখতে পারি, কারণ ভেক্টর যদি অপোজিট হয় ও নিজেই নেগেটিভ হয়ে যাবে। কিন্তু স্কেলার ফর্মে লিখতে গেলে প্লাস মাইনাস দিয়ে লিখতে হবে। ক্লিয়ার হলো জিনিসটা? বুঝতে পেরেছো? জি স্যার। ব্যতিচার হচ্ছে, এই পরিবর্তন নীতিকে আমরা প্রয়োগ করতে পারি ব্যতিচারের ক্ষেত্রে, তারপরে স্থির তরঙ্গের ক্ষেত্রে। ব্যতিচার হলো, ধরো দুটো তরঙ্গের কারণে কণার সরণ কোনো বিন্দুতে y1 ইকুয়াল টু, সবকিছু ঠিক আছে, কারণ ব্যতিচারের শর্ত হলো বিস্তার, কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য এটা মোটামুটি একই রকম থাকবে। বিস্তারে সামান্য তফাৎ থাকতে পারে, কিন্তু কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্যে কোনো তফাৎ থাকবে না। এরকম দুটো তরঙ্গ যদি কোনো বিন্দুতে মিলিত হয়, আমরা ধরলাম যে y1 এবং y2 সরণ তারা ঘটিয়েছে, তাহলে আমরা আমাদের সূত্র অনুযায়ী ধরলাম যে কণাটির লব্ধি সরণ হবে y1 প্লাস y2। এখন y1 এর মান এত প্লাস এত বসিয়ে দাও, এ কমন নিলে আমরা পাচ্ছি সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র। সাইন সি প্লাস সাইন ডি মানে 2 sin c+d/2 cos c-d/2। এই যে ডান পাশের ফর্মুলাটাও দেওয়া আছে, এই ফর্মুলাটা এখানে বসালে, এটা হচ্ছে সি, এটা মনে করো ডি, মানটা বসাও, বসালে পাচ্ছি আমরা টোয়াইস এ কস পাই বাই ল্যামডা ইন্টু x2 - x1 সাইন সামথিং। অর্থাৎ দুজনের কারণে লব্ধি তরঙ্গটাও সাইন তরঙ্গ। আর বাকি টার্মটার মধ্যে যেহেতু সময় এবং বেগ রিলেটেড কোনো পদ নেই, তাহলে এটা নিতান্তই বিস্তারের পরিবর্তন বা বিস্তারটা কিভাবে পরিবর্তিত হচ্ছে ডিসপ্লেসমেন্টের সাথে, সেই জিনিসটা ইন্ডিকেট করছে। এই পুরোটাকে আমরা লব্ধি বিস্তার এ বলতে পারি। আর এ হচ্ছে তোমার লব্ধি তরঙ্গের রাশিমালা, এটাকে আমরা লব্ধি তরঙ্গের রাশিমালা বলছি। এটা হচ্ছে লব্ধি বিস্তার এ। এখন দুটো তরঙ্গ পরিপাতিত হলে যদি গঠনমূলক ব্যতিচার হয়, তখন তারা অবশ্যই সেম ফেজে বা সমদশায় মিলিত হবে। আর যদি ধ্বংসাত্মক ব্যতিচার হয়, তাহলে লব্ধি বিস্তার শূন্য হবে। এখন দেখো, লব্ধি বিস্তারের মান সর্বোচ্চ হতে পারে যদি কোসাইনের মডুলাসটা সর্বোচ্চ অর্থাৎ 1 হয়। এখন কোসাইনের মডুলাস সর্বোচ্চ হতে পারে দুভাবে, +1 হতে পারে, -1 হতে পারে। তার মানে কস, এই টার্মটার মান যদি +-1 হয়, অর্থাৎ কস এন পাই হয়, তাহলেই তোমার গঠনমূলক ব্যতিচার হবে। এনটা হচ্ছে একটি পূর্ণ সংখ্যা, এখানে এন কিন্তু কম্পাঙ্ক নয়। তুমি এই দায় এড়ানোর জন্য তুমি এম লিখতে পারো, ম্যাঙ্গোর এম লিখে এখানে লিখে দিবা এম একটি পূর্ণ সংখ্যা, তাহলে তোমার কম্পাঙ্কের সাথে আর এই এন এর সাথে মিলিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তার মানে এটা যদি এন পাই হয়, তার মানে এই দিস ইজ ইকুয়াল টু এন পাই, তাহলে দিস ইকুয়াল টু এন পাই লিখলে x2 - x1 অর্থাৎ পথ পার্থক্য, তাদের ইনিশিয়াল পাথ ডিফারেন্স যেটাকে আমরা বলছি, পথ পার্থক্য গিয়ে দাঁড়াচ্ছে টোয়াইস পাই এন বাই ল্যামডা এর সমান। এখানে দেখো পাই পাই চলে গেল, থাকলো হচ্ছে এন ল্যামডা, x2 - x1 ইকুয়াল টু এন ল্যামডা। তো তাহলে এটাই তো কন্ডিশন। সুতরাং x2 - x1 ইজ ইকুয়াল টু টোয়াইস এন পাই ল্যামডা। না, এটা তো দশা পার্থক্যের জন্য আসবে, এটা লেখার দরকার নেই। x2 - x1 ইকুয়াল টু এন ল্যামডা, দ্যাট ইজ সাফিসিয়েন্ট ইনাফ। এখন দশা পার্থক্যের সাথে পদ পার্থক্যের একটা সম্পর্ক আছে। দশা পার্থক্য ইজ ইকুয়াল টু টোয়াইস পাই বাই ল্যামডা ইন্টু পদ পার্থক্য, সেই হিসাবে আমরা দশা পার্থক্যের প্রসঙ্গে যেতে পারি। কিন্তু এইখানে x2 - x1 ইকুয়াল টু টোয়াইস এন দিয়ে গুণ করার দরকার নেই, অ্যাকচুয়ালি এটা এন ল্যামডা আকারে আমরা লিখতে পারি। পাই বাই ল্যামডাকে আবার এখানে ইনক্লুড করে এনে পাই একটা ঢুকানোর কোনো প্রয়োজনীয়তা নেই, কারণ এটা তোমার ভাষাগতভাবে বা গাণিতিক যুক্তি অনুসারে যা মিন করার চেষ্টা করা হয়েছে সেটা হয়নি। তাহলে তুমি স্রেফ লিখে দিতে পারো x2 - x1 ইকুয়াল টু এন ল্যামডা। একইভাবে যখন লব্ধি বিস্তার শূন্য হবে, তখন ধ্বংসাত্মক ব্যতিচার হবে, এবং সেটা হবে যদি কোসাইনের মান শূন্য হয়। তো কোসাইনের মান শূন্য হতে পারে তোমার কি বলে π/2 এর বিজোড় সংখ্যা গুণিতক হলো, π/2 এর বিজোড় সংখ্যা গুণিতক যদি হয় তাহলে হতে পারে। তার মানে এখানে লিখতে হবে টোয়াইস n + 1 ইন্টু π/2,
এই জায়গাটা কারেকশন করে, এটা ভুল আছে। কার্সরটা দেখতে পাচ্ছ তোমরা? এই জি প্রবলেমটা স্যার। আছে আমাদের দেশি প্রিন্টের বইয়ে। এখানে লিখতে হবে টোয়াইস n+1 ইন্টু π/2। এই মিস্টেকটা যেভাবে হয়েছে এখানে মিস্টেকটাও একইভাবে হয়েছে। তাহলে অ্যাকচুয়ালি cos π/λ ইন্টু x2 - x1 উইল বি ইকুয়াল টু cos টোয়াইস n+1 ইন্টু π/2। এখানে n একটি পূর্ণ সংখ্যা। তুমি কনফিউশন এড়ানোর জন্য n এর পরিবর্তে m ব্যবহার করতে পারো। এম ফর ম্যাঙ্গো, স্মল লেটার এম ব্যবহার করে বলতে পারো যে m একটি পূর্ণ সংখ্যা বা ক্রমিক সংখ্যা। সেইভাবেই তুমি যেতে পারো। তার মানে হচ্ছে আমরা জানি যে কোসাইনের π/2 এর যদি বিজোড় গুণিতক হয় তাহলে কোসাইনের মান শূন্য হয়। আমরা জাস্ট ত্রিকোণমিতিক সমীকরণের যুক্তিটা এখানে অ্যাপ্লাই করেছি এবং দেখা যাচ্ছে যে x2 - x1 এর মান যদি টোয়াইস n+1 ইন্টু λ/2 হয়, অর্থাৎ তাদের দশা পার্থক্য, সরি, পথ পার্থক্য যদি λ/2 এর বিজোড় গুণিতক হয় তাহলে ধ্বংসাত্মক ব্যতিচার হবে, অর্থাৎ তারা বিপরীত দশায় মিলিত হবে। আর যদি তারা ল্যামডা এর পূর্ণ সংখ্যা গুণিতক হয় তাহলে সমদশায় মিলিত হবে, অর্থাৎ গঠনমূলক ব্যতিচার হবে। তো এই হচ্ছে ব্যতিচারের বিষয়। দেখো, এটা হচ্ছে তোমার গঠনমূলক ব্যতিচার। এই যে মোটামুটি তারা অলমোস্ট সমদশায় মিলিত হয়েছে, বিধায় লব্ধি তরঙ্গের বিস্তারটা দেখো অনেক বেশি হয়েছে। আর যদি বিপরীত দশায় মিলিত হয়, একটা এদিকে যাচ্ছে তো আর একটা এদিক থেকে গিয়েছে, এরা বিপরীত দশায় মিলিত হয়েছে, এমন ক্ষেত্রে তার লব্ধি তরঙ্গের বিস্তার একদম জিরোর কাছাকাছি বা জিরো হবে। এটা ড্রয়িংটাও আমার কাছে পছন্দ হলো না। ড্রয়িংটা একটা স্ট্রেট লাইন দেখানো উচিত। এটা অ্যাম্পলিচিউড শূন্য হবে। তবে এখানে তারা একটা জিনিস লক্ষ্য করো দেখিয়েছে, সেটা হচ্ছে উম, ওই মানে কোয়েনসাইডিং ওয়েভ গুলোর মধ্যে তরঙ্গ দৈর্ঘ্যের সামান্য তফাৎ দেখাতে চেষ্টা করেছে, যে কারণে বিস্তারের ক্ষেত্রেও ওই অনুযায়ী বিস্তারে কিছু ভেরিয়েশন আসছে। আর এখানেও তরঙ্গ দৈর্ঘ্যের কিছুটা তফাৎ দেখানো হয়েছে। যেমন ধরো, এখানে তারা মিট করেছে ঠিক ইকুইলিব্রিয়াম পয়েন্টে, কিন্তু এখানে একটু নিচে চলে গেছে, এখানে আর একটু ডেভিয়েশন। তার মানে দুটো তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য হুবহু একই নয়, তারা সুপার ইম্পোজ করেছে বিধায় একদম তোমার ঠিক এক্স্যাক্টলি ধ্বংসাত্মক ব্যতিচার হয়। কিন্তু যদি এমন হতো যে দুটো তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য হুবহু এক এবং তারা বিপরীত দশায় মিলিত হয়েছে, তাহলে এই যে লব্ধি তরঙ্গের যে বিস্তারের রেখাটা মোটা লাইন দিয়ে দেখানো হয়েছে, এটা হতো ইকুইলিব্রিয়ামের রেখা, অর্থাৎ জিরো, কোনো বিস্তার থাকতো না। এই হচ্ছে তোমার ব্যতিচারের কন্ডিশন। ব্যতিচারের শর্তগুলো এখানে আলোচনা করা হয়েছে, যেগুলো আমি বললাম। তারপরে শব্দ তরঙ্গের ব্যতিচারের জন্য শক্তির বিন্যাস। এখন শক্তির বিন্যাসটা তোমরা নিজেরা পড়বা, যেহেতু আমি শক্তির বিন্যাস বা চাপের বিন্যাস বা চাপের ডিস্ট্রিবিউশনটা আমি দেখিয়েছি, তাহলে শক্তির বিন্যাসটা তোমরা নিজে নিজে পড়বা। কিছুই না, তরঙ্গের তীব্রতা হচ্ছে তার তরঙ্গের তীব্রতা হলো তার বিস্তারের বর্গমূলের সমানুপাতিক। সরি, ভুল বলেছি, বর্গের সমানুপাতিক। তাহলে আমাদের লব্ধি তরঙ্গের বিস্তার ছিল টোয়াইস এ cos π/λ ইন্টু x2 - x1। তাহলে লব্ধি তরঙ্গের তীব্রতা হবে I = a², অর্থাৎ এত। এখন এখান থেকে সর্বোচ্চ বিস্তার কোথায় হবে? যদি গঠনমূলক ব্যতিচার হয়, তখন cos² এত এর মান যদি সর্বোচ্চ হয়, অর্থাৎ ওই সেম ঘটনা n ল্যামডা হলে, x2 - x1 এর মান n ল্যামডা হলে সেটা বসিয়ে দেখাও। আর যদি ধ্বংসাত্মক হয় তাহলে এটা হবে টোয়াইস n+1 ইন্টু λ/2 হল। তাহলে আলটিমেটলি তুমি দেখো এর যে ভেরিয়েশনটা হচ্ছে এই এই হচ্ছে তোমার শক্তির বিন্যাসটা দেখানো হয়েছে। এটা হচ্ছে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি, অর্থাৎ 4a²। কারণ এটা সর্বোচ্চ মান হতে পারে 4a², কেননা কোসাইনের মান একের চেয়ে বড় হতে পারে না। তাহলে সর্বোচ্চ মান যদি 1 হয়, তাহলে কোসাইনের মান সর্বোচ্চ 1 হলে 1² ইন্টু 4a²। তাহলে এটাই হচ্ছে তোমার সর্বোচ্চ ইন্টেন্সিটি বা কি বলে, তীব্রতার মান। এই সর্বোচ্চ, এই সর্বনিম্ন। তাহলে সে ঠিক এই পিরিয়ডিক্যালি ভেরিয়েশনটা হবে। বোঝা গেল? শব্দের ব্যতিচারের পরীক্ষামূলক প্রমাণ তুমি একটু তোমার কিউরিসিটির জন্য তুমি পড়তে পারো। কেমন? আমি আগামী ক্লাস শুরু করব পর্যাবৃত্ত অপেক্ষক থেকে। এটা তোমাদের জন্য নতুন জিনিস, এখান থেকে শুরু করব। কারো কোনো প্রশ্ন আছে?
আন্ডারস্ট্যান্ডিং আন্ডারস্ট্যান্ডিং এর কোথাও কোনো প্রবলেম আছে কারো? যদি না থাকে তাহলে আজকে আমি এখানে রাখছি। আমি লেকচারটা এখন আপলোড করে দিচ্ছি, তোমরা খুব ভালো করে জিনিসটা আত্মস্থ করার চেষ্টা করো। ঠিক আছে। শুভরাত্রি স্যার। শুভরাত্রি, সবাই ভালো থেকো। পরের ক্লাসে দেখা হবে। একটু সিরিয়াস হয়ে যাও সবাই। আর প্রত্যেকটা কথা, এখানে ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো আমি বলেছি টপিক ডিসকাস করার সময়, কোন পয়েন্টে ভেলোসিটি ম্যাক্সিমাম, কোন পয়েন্টে অ্যাক্সেলারেশন ম্যাক্সিমাম, ফোর্সের আগে নেগেটিভ কেন হবে, সম্পাদিত কাজের আগে নেগেটিভ চিহ্ন কেন দিয়েছি, তারপরে বাল্ক মডুলাস বা আয়তন গুণাঙ্ক লেখার সময় আগে নেগেটিভ চিহ্ন কেন দিয়েছি, প্রেসার এবং আয়তনের পরিবর্তনের ধরনটা পরস্পর বিপরীতমুখী কেন, এই ব্যাখ্যাগুলো সব কিন্তু ওখানে আছে। অ্যাকচুয়ালি হয়তো এতগুলো কথা তোমার বইয়ের মধ্যে নাও থাকতে পারে, সেজন্যই ভিডিওটা খুব ভালো করে দেখবা বারবার। এর পরেও যদি কোনো কনফিউশন থাকে তাহলে তো আমি রইলাম, আমাকে জিজ্ঞেস করবে পরের ক্লাসে। সবাই ভালো থেকো। শুভরাত্রি, সবার কল্যাণ হোক।